টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, সময়ের প্রেক্ষাপটে আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আজকে আমাদের আলোচনার হাতে আছে। জানি না কতটা আমরা আলোচনা করতে পারবো, কতটা সময় আমরা পাবো, কারণ আপনাদের তো প্রচুর টেলিফোন আসবেই। সে কারণে আজকে আমরা আলোচনায় যে বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমেরিকায় ভ্রমণ নিষেধাজ্ঞায় 12 দেশ কারা আছে, কেন করেছে, কি উদ্দেশ্যে আছে, বাংলাদেশের অবস্থানের পরবর্তীতে কোনো রকম হুমকির সম্মুখীন থাকতে পারে কিনা, এই বিষয়গুলোর কথা বলবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আজকেই একটি ফেডারেল কোর্ট এটি রায় দিয়েছে, যে কারণে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যথাযথ প্রক্রিয়া ছাড়া কাউকে ডিপোর্ট করা যাবে না। এই রায়টি একটি ফেডারেল কোর্ট থেকে এসছে। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে অবৈধ অভিবাসী বিতাড়নের নাম করে বৈধ সহ সবাইকে যেভাবে একটু তাড়া করছে, সেখান থেকে কিছুটা হলেও লাগাম দড়ি দিয়ে টানা সম্ভব হবে। তো এই বিষয়গুলো তো আমাদের আলোচনায় থাকবেই সুপ্রিয় দর্শক। তার বাইরেও আপনাদের এই ইমিগ্রেশন সংক্রান্ত তো নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস্ট, ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল, মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমি যদি একটু সুযোগ পাই, মাঝে মাঝে আগে ডাক পড়তো ঈদের সময়ে অন্য ধরনের কিছু উপস্থাপন করার জন্য একটা প্রোগ্রামে। আজকাল আর আমাকে ডাকে না, আজকাল আমি বোধহয় রসকসীন মানুষ। হ্যাঁ, ফলে আমাকে শুধু এই রসকসীন আলোচনার জন্য ডাকা হয়েছে। মানুষ সেটা জানতে চায়। ঈদ মোবারক রইল। হ্যাঁ, সবার জন্য শুভেচ্ছা রইল। আপনাকেও আগাম ঈদ মোবারক। রাত পোহালেই ঈদ, আমাদের দর্শকদের ঈদ মোবারক, শুভেচ্ছা রইল, এক রাশ শুভেচ্ছা রইল। তো আজকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমেরিকা হঠাৎ করে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকেই বুধবার একটা ঘোষণাপত্রে প্রোক্লেমেশন তিনি স্বাক্ষর করেছেন। সেখানে 12টা দেশকে তিনি এবার 12টা দেশকে তা আমেরিকার ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে ফেলে দিয়েছেন। এর আগে আমরা যদি 2017 সালে যখন তিনি ক্ষমতায় এসেছিলেন জানুয়ারি মাসে, তখন 7টা দেশই মুসলিম কান্ট্রি ছিল। এবার একটু ঘোরানো পেঁচানো অবস্থায় আছে, সব কিছু মিলে 7টা থেকে 5টা নিয়েছে, বাকি 5টা অন্যান্য নতুনভাবে নিয়েছে। এবং আফ্রিকান দেশগুলোর থেকে দেখা যাচ্ছে বেশি, এবং তারা খুব একটা মুসলমান দেশও নয়। অর্থাৎ একটু ঘুরিয়ে পেঁচিয়ে বিষয়টাকে এবারকার এই নিষেধাজ্ঞার মধ্যে তিনি এনেছেন। তো এটা কেন তিনি করেছেন? এই তালিকায় কোন কোন দেশ আছে, কেন নিষেধাজ্ঞা দিয়ে হয়েছে, এর পেছনে কারণটা কি আছে, ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা কি হতে পারে, আপনার কাছে বিষয়টি জানতে চাই। জনাব মীর মিজানুর রহমান। ধন্যবাদ। এই ঘটনাটা, এই যে ইনসিডেন্টটা আপনি বললেন, তাতে কিছু কথা আমার মনে পড়ে যায়, সেইগুলো নিয়ে আমি আলাপ করব, যাতে করে প্রেক্ষাপটের ব্যাপারটা যেটা সেটা আমরা বলতে পারি। যখন 9/11 হলো, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে ঘটনা, সবাই অনেকেই আমরা জানি যে সামনাসামনি ছিলাম, গেল। তো সেই সময়ের পর হ্যাঁ, ওইটার প্রেক্ষাপটে যেটা হলো যে বিশেষ করে মুসলমান কান্ট্রির আর উত্তর কোরিয়ার লোকজনদের সবাইকে ধরে এনে রেজিস্ট্রেশন করানো হলো, এবং সেইখানে প্রচুর মানুষকে পাওয়া গেল যারা ইলিগাল, প্রত্যেককে ডিপোর্টেশন প্রসিডিংসে নিয়ে যাওয়া হলো। এ ধরনের একটা ঘটনা ঘটেছিল, এবং বাংলাদেশও তার মধ্যে ছিল। হ্যাঁ, বিভিন্ন স্তরে স্তরে হয়েছে। তো এক পর্যায়ে বাংলাদেশও প্রথমে ছিল না, পরে বাংলাদেশও আসছে।
তো সেই সময় আমার আরেকটা কথা মনে পড়ে গেল যে সেই সময় যে এখানে বাংলাদেশ কনসুলেট আছে তারা অত্যন্ত একটা সুন্দর একটা কাজ করেছিলেন। যারা আমরা দুই একজন, তখন আরও কম অ্যাটর্নি ছিল, আমরা যারা অ্যাটর্নি ছিলাম তাদেরকে কনসুলেট ভবনে নিয়ে বাঙালি ভাই বোনদের জন্য ফ্রি লিগ্যাল সার্ভিসের ব্যবস্থা করেছিলেন ওনারা। ওনাদেরকে ধন্যবাদ জানাতে হয়। এবং এটা এই কারণে বললাম যে এই যে আপনি 12টার কথা বললেন, আরও 7টা কান্ট্রির রেস্ট্রিকশন দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও আংশিকভাবে হ্যাঁ আরও আসার কথা। তো সেখানে যদি বাংলাদেশের নাম আসে তখন এখানে যারা নেতৃবৃন্দ আছেন, যারা মিডিয়া পার্সোনালিটিস আছেন, হ্যাঁ তারা হয়তো এভাবে রিকোয়েস্ট করলে, কমিউনিটি লিডার যারা আছে, হ্যাঁ বা হয়তো রিকোয়েস্ট করতেও হবে না, যেহেতু আগে এরকম করেছেন নিজেরাই। তখন রফিক সাহেব নামে একজন কনসাল জেনারেল ছিলেন, তো সিনিয়র লোক, হ্যাঁ তো হয়তো ওনারাও এরকম ব্যবস্থা করবে, তাতে যাতে আবার নর্মালি উকিল মুক্তারের কাছে যেহেতু প্রচুর পয়সা এইভাবে লাগে, তারা তো এরকম ফ্রি সার্ভিসটা দেবে। তো ওইটা আমি আশা করতেছি। গেল। আচ্ছা, আরেকটা কথা যেটা মনে পড়লো, যেটা আপনি বললেন যে এই ধরনের একটা অবস্থা, সেটা হচ্ছে যে গত আমলে যখন এই জিনিসটা করা হয় ফার্স্ট টার্মে, তখন প্রচুর লিটিগেশন হয়েছিল, সেখান থেকে তাদের কিছু অভিজ্ঞতা আছে, যার ফলে এমনভাবে জিনিসটা করা হয়েছে যাতে করে ওই কোর্টের চ্যালেঞ্জটা উইথস্ট্যান্ড করা যায়। তো এমনভাবে চেষ্টা করা হয়েছে। তা জানি না যেটা সোমবারে যখন এটা চালু হবে তখন কী ধরনের ফাইলিংগুলো হবে কোর্টে, সেটা দেখে কিছু বলা যাবে। অবশ্যই এটা নিয়ে কথা বলা যাবে। কিন্তু যেটা আমি দেখলাম সাথে সাথে পত্রিকাতে, যে এই 12টা কান্ট্রির মধ্যে একটা কান্ট্রি, তার প্রেসিডেন্ট একটা কথা লিখেছেন, সাদ যেটা বা চাঁদ সম্পর্কে, হ্যাঁ তো ওটা প্রেসিডেন্ট লিখেছেন, আমাদের বড় বড় উড়োজাহাজ নাই পাঠানোর মতো, বিলিয়ন বিলিয়ন ডলার নাই দেওয়ার মতো, কিন্তু আমাদের মান সম্মান বোধ আছে। এবং রাইট ওয়েতে তারা যেটা করেছে রেসিপ্রোকাল, তারাও আমেরিকানদের ভিসা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো আমি জাস্ট ভাবতেছি যে আরও কোন কোন কান্ট্রি এটা করবে আর কি, এই হলো অবস্থা। তো যাই হোক, এর মধ্যে এক্সেপশন আছে, যাদের গ্রিন কার্ড আছে ওই সমস্ত দেশের। আমি ওই সবগুলোর নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না, যেমন আফগানিস্তানের নাম আছে, মায়ানমার আছে, সাদ আছে, এরকম বিভিন্ন আরো কান্ট্রি আছে। ম্যাক্সিমামই হচ্ছে চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটরিয়াল গিনি, আফ্রিকার কান্ট্রি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন। হ্যাঁ, তো এই যে এই জিনিসগুলো আছে, তো তাদের যারা গ্রিন কার্ড আছে, যাদের ভ্যালিড ভিসা আছে, তারা আসতে পারবে, মানে নতুন ভিসা ইস্যু করবে না আর কি, এই হচ্ছে ব্যাপারটা। আর ভিসা থাকলে তো ওইটা মানে হচ্ছে আপনি বর্ডার পর্যন্ত আসতে পারবেন, তারপরে এখান থেকেও ফিরিয়ে দেওয়া যায় যখন বর্ডারে আসবেন, বেসড অন ইন্টারভিউ। এ হলো কথা। আর আরেকটা কথা যেটা আমার মনে পড়ে গেল, যে দেখবেন কিছুদিন আগে আরেকটা কাজ হয়েছে, যে সাউথ আফ্রিকা থেকে বেশ কিছু সাদা লোক নিয়ে আসছে। মানে এরা বলতেছে একদিকে অ্যাসাইলাম বন্ধ করো, কিন্তু তারা ঠিকই ওইখান থেকে লোক নিয়ে আসছে, এবং তারা ওই তাদের প্রেসিডেন্ট দেখা করতে আসছিল এখানে, তাকে নাকি বিভিন্ন ভিডিও টিডিও দেখাচ্ছে যে তোমার দেশে তোমরা সাদাদের অত্যাচার করতেছো। পরে দেখা গেলো এইটা ওই সাউথ আফ্রিকার কোনো ছবি না, এটা আরেক দেশের ছবি। তো সেখানে ইভেন একটা টেস্টে এক্সচেঞ্জও হয়েছে। তো এই ধরনের কিছু ঘটনা আর কি, যে মনে পড়লো, যে আবার বলতেছে যে এটা হয়েছে বিশেষ করে এই 2-1 দিনের মধ্যে একটা ঘটনা ঘটেছে কলোরাডোতে। ইজিপশিয়ান এক লোক ওভারস্টে করেছে, হ্যাঁ, সে বোল্ডার কলোরাডোতে একটা অঘটন ঘটিয়েছে, তার ফলে এটা করেছে, কিন্তু ইজিপ্টের নামই এর মধ্যে নাই। হ্যাঁ, তো এইভাবে করে মোট কথা বোঝা যাচ্ছে যে তাদের একটা প্ল্যান আছে। হ্যাঁ, এটা একটা প্রিটেক্সট যে এরকম ঘটনা এরকম ঘটেছে, এখন নাকি মানে এই হচ্ছে একটা মোক্ষম সময় টু সেল ইট, মানে এই জাতীয় একটা ব্যাপার হচ্ছে যে এই কারণে এটা করেছে, এই যে দেখেন, কিন্তু ইজিপ্টের নামই এখানে নাই। তো যাই হোক, মানে বলছি না যে ইজিপ্টের নাম থাকা উচিত কিছু উচিত না, কিন্তু এই হচ্ছে ঘটনা আর কি। তার মানে এই যে নিষেধাজ্ঞা যেটা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাদের উপরই এটা হয়তো প্রভাব পড়বে, যারা এখনো ভিসা পায়নি বা ভিসার লাইনে আছে তাদেরকে হয়তো দেবে না, কিন্তু যাদের ভিসা আছে, গ্রিন কার্ড হোল্ডার, যারা সিটিজেন, তাদের ক্ষেত্রে এটার কোনো প্রভাব পড়বে না। না,
এটা একটা চমৎকার একটা বিষয় আছে। আর আরো 7টা কান্ট্রি, এগুলোর আমি এই মুহূর্তে নাম বলতে পারবো না। বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা। আচ্ছা, এগুলার মানে আরো বেশি করে Vetting এর ভেটিং উপরে। হবে। হ্যাঁ, তো যার ফলে মোট কথা হচ্ছে যে এদের যদি ভিসা না দেয় আমি অবাক হব না, যদিও মানে পুরাপুরি বলে নাই, তাহলে একটু সংখ্যাটা একটু বেশি শোনায়। হ্যাঁ, কিন্তু বিশেষ করে ভেনেজুয়েলার লোকদের জন্য যে রকমের আরও বিভিন্ন ঘটনা ঘটছে, হ্যাঁ, তাতে এটা রেস্ট্রিক্টেড হলো অবস্থা ভালো না। তো এটা নিয়ে আমরা খুব একটা বেশি আলোচনা করতে চাই না, কারণ এটা আমাদের জন্য খুব একটা বেশি নয়। এবং যেহেতু যাদের ভিসা অলরেডি আছে এবং যারা এখানকার আমরা সিটিজেন আছি, সেই সমস্ত দেশের যারা আছে, তাদের জন্য কোনো ভয়ের কোনো কারণ নেই। হয়তো যারা নতুন ভিসা চাচ্ছে, একটু বেড়াতে চেয়েছিল, বা অন্য অন্য ক্যাটাগরিতে বিভিন্ন যে ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরি আছে সেগুলোর জন্য লাইনে ছিল, তাদের জন্য হয়তো সাময়িক একটা সমস্যা হবে। তবে এটা থাকবে না। এটাও গতবারও আমরা দেখেছি 2017 সালে এটা জারি করার পরে কোর্ট কিন্তু এটাকে বাতিল করে দিয়েছিল, তাই না? যদিও পরে আবার কোর্ট আবার সুপ্রিম কোর্ট সেটাকে যে আবার পুনর্বহাল করেছিল। তো এবারও অনেক চড়াই উতরাই ঘটবে, জল গড়াবে। সুতরাং এটা নিয়ে আমরা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ট্রাম্প এই যে অবৈধ অভিবাসী বিতাড়নের নাম করে বা খারাপ লোক যারা আছে, অপরাধী যারা আছে, তাদেরকে বিতাড়নের নাম করে যে পাইকারি হারে গ্রিন কার্ডও আছে, কোনো দোষ করেনি, কিছুই করেনি, তাদেরকেও বিতরণ করেছে। এক্ষেত্রে যে ফেডারেল একটি কোর্ট আজকে যে একটা রায় দিয়েছে, আদেশ দিয়েছে যে কোনো রকম যথাযথ প্রক্রিয়া ছাড়া, ডিউ প্রসেস ছাড়া যে কাউকে ডিপোর্ট করা যাবে না, এইটাকে আপনি কিভাবে বলবেন? এবং যারা এখন একটা ভয়ের মধ্যে আছি আমরা, তারা কতটা সাহস সঞ্চয় করব? ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের অর্ডার নতুন করে দেওয়ার কিছু নাই। এটা অলরেডি স্ট্যান্ডিং অর্ডার, এটা নর্মাল প্রসেস, এবং এই আইন যুগ যুগ ধরেই আছে। আপনি ডিপোর্টও করতে পারবেন, কিন্তু ডিপোর্ট করার জন্য আইন কানুন আছে, সেগুলো মেনে করবেন, গেল। কিন্তু কথা হচ্ছে যে এই যে এখন যে ধরনের একটা প্যানিক সৃষ্টি হয়েছে, সেখানে জন্য এই প্রশ্নগুলো আসছে। তো কিন্তু মানে যাই হোক, তো এটার ব্যাপারটা কি সেটা আমি বলি যে অনেকের ডিপোর্টেশন অর্ডার থাকে, কিন্তু এটা ওই ব্যাপারটা এইভাবে ঘটে যে আপনি হয়তো আপনার নিজ ভূমি যেতে ভয় আছে, আপনি অ্যাপ্লাই করলেন প্রোটেকশনের জন্য, এবং সেখানে একের ভিতরে 3 একটা ব্যাপার আছে। 3টা জিনিসের জন্য আপনি একসাথে অ্যাপ্লাই করতে পারেন, এবং আদার থিংস। একটা হচ্ছে একই অ্যাপ্লিকেশন, অ্যাসাইলাম, আর 2 ধরনের উইথহোল্ডিং অফ রিমুভাল। একটা উইথহোল্ডিং অফ রিমুভাল আমেরিকান আইনের আন্ডারে, আইএনএ সেকশন 241 স্মল b3, আর এটা হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন এগেন্স্ট টর্চারের অধীনে, ওই আইনের অধীনে। এতে করে যেটা হয়, আপনার এখানে আপনি থাকতে পারবেন অনির্দিষ্টকালের জন্য, আপনি ফ্রি ওয়ার্ক পারমিট পাবেন, কিন্তু আপনার নামে কিন্তু রিমুভাল অর্ডার আছে, এবং আপনি যদি নিজে নিজে বাইরে যান তাহলে আপনি রিমুভড হয়ে মানে ডিপোর্টেড হয়ে গেলেন। হ্যাঁ, এবং এটা দিয়ে অটোমেটিক আপনি যে অ্যাসাইলাম পেলে যেটা হয়, ওই যে কারোর জন্য অ্যাপ্লাই করা, ফ্যামিলির জন্য কি এটার মাধ্যমে আপনি গ্রিন কার্ডের অ্যাপ্লাই করা, ওগুলো পাচ্ছেন না। তো আমি যেটা বলতে চাচ্ছি, যাদেরও এরকমের অবস্থা আছে, লিগালি সোকল লিগালি আছে, কারণ ওই ডিপোর্টেশন অর্ডারটা এক্সিকিউট করার কথা না, কিন্তু ওই যে রিমুভাল অর্ডার আছে, ওগুলা যখন ওই কম্পিউটারে মানে ধরেন মানে তাদের কাছে ইনফরমেশনগুলো এরকম আসে, সেইখানে ওই ভুলগুলো হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই মানে যেমন আমাদের বাঙালি, আপনি ভাবতে পারবেন না যে কত মানুষ এখানে চুরি করে। সোজা কথা, মানে শপলিফটিং, সুন্দর শব্দ, সোজা বাংলায় কি চুরি, মানে যেটা কেউ জানে না, এরকম বহু মানুষ আছে। আপনি হয়তো ভাবলেন যে আল্লাহ রেখি সুন্দর বাড়ি ঘর আছে, চাকরি বাকরি আছে, হ্যাঁ, তারপর একটা আছে এমবেজলমেন্ট, ওটাও চুরি। হ্যাঁ, ভালো চাকরি করে কিন্তু ওইখানেও এই সেই করে। তো এই যে আছে, তাদের যদি এরকম ডিপোর্টেশন অর্ডার থাকে, অন টপ অফ দ্যাট এগুলো থাকে, তখন বের করে দেবে। আমি কিন্তু বলছি না ট্রাম্প সাহেব ভালো কি খারাপ, আমি জাস্ট বলার চেষ্টা করছি যে আমরা হয়তো আপাত দৃষ্টিতে মনে করছি তার
অবস্থা আবার ঠিকই আছে, গ্রিন কার্ড আছে, তারপরে বের করে দিচ্ছে। ঘটনা হচ্ছে এই ধরনের প্রচুর মানুষের যাদের এরকমের ক্রিমিনাল রেকর্ড আছে, তাদেরকে যখন এয়ারপোর্টে প্রতিবার আসবে, আপনার যতই আপনার গ্রিন কার্ড থাকুক, ইটস এ নিউ অ্যাডমিশন, মনে রাখবেন। আনটিল অ্যান্ড আনলেস ইউ আর এ সিটিজেন, আপনি সেই লিগাল হন, F1 স্টুডেন্ট হন, B2 ভিসা হোক আর গ্রিন কার্ড হোক, প্রত্যেকের এখানে এসে নতুন করে আপনি এলিয়েন, এবং প্রত্যেকের নতুন করে এখানে অ্যাডমিশন হয়, আবার নতুন করে গ্রিন কার্ড পান আপনি। তো তখন যদি দেখে যে এরকমের ঘটনা আছে, তখন তারা ধরতেছে। এই হচ্ছে কথাটা। আর একটা কথা আমি বলে দিই, আজকে এরকম একটা কথা শুনলাম যে আমাকে আগামীকাল স্ট্যান্ড বাই থাকতে হবে, তারা এরকমভাবে আমাকে রিটেইন করতে চাচ্ছে। যে তাদের কি বাবা বা কোনো আত্মীয় স্বজন আসতেছে, তাদেরকে যদি এরকম ধরে আমাকে। আমি আগেই একটা কথা বলে দিই, এখানে অনেকে আমি জানি না তারা কীরকম ধারণা দিচ্ছে মানুষকে। এয়ারপোর্ট মানে বর্ডার বা বর্ডারের বাইরে ইউ ডু নট হ্যাভ এ রাইট টু এ লয়ার। যেমন আমি যাব না, সদা কথা, কারণ আমি জানি আমার যাওয়ার কথা না, আমাকে ঢুকতে দেবে না। কিন্তু এই জন্য না যে আমার চামড়া কালো না, এই কি সাদা না, ইত্যাদি ইত্যাদি করো, নো, এটা কেউই যেতে পারবে না। যখন ওইখান থেকে প্রসেস করে ডিটেনশন সেন্টারে নিবে, তখন যত রাতই হোক, যখন দিনই হোক, সেটা আমি এক জিনিস। কিন্তু কথা হচ্ছে বর্ডারে আপনি এয়ারপোর্টে গিয়ে ওইখান থেকে ছেনাইয়া নিয়ে আসবেন, ওই ধরনের কিছু হবে না, বা গিয়ে তাদের সাথে কথা বলবেন, ওইটা হবে না। মানে ওইখানে ওই ব্যবস্থাই নাই গেল। তো সুতরাং যদি কারো এরকম হয়, ঠান্ডা মাথায় থাকেন। ওনার শুধু যেটা করতে হবে, ওনার যদি দেশে ফেরত যেতে ভয় থাকে, উনি এটা বলবেন, স্টিক করে থাকবেন যে না, আমি আমার লয়ারের সাথে কথা বলতে হবে, আমি জাজের সাথে কথা বলতে হবে, তুমি আমাকে পাঠিয়ে দিও না, আমার সোজা কথা, আমার মৃত্যু হবে। মানে বিভিন্ন দেশের লোকজন আছে, তাদের গেলে মারা যাবে, এরকম ঘটনা আছে। তো ফলে ওইভাবে বললে তারা পাঠিয়ে দেবে না, ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে। সেইখানে যাওয়ার পরে ওনারা ফোন টোন করলো আত্মীয় স্বজনকে, তারা জানলো কোথায় আছে, বা এলিয়েন নাম্বারটা সামহাও জোগাড় করলো, কি পাসপোর্টের যে ইনফরমেশনগুলো আছে বেসিক, ওগুলো দিলে আমরা বের করতে পারি যে কোথায় উনি আছেন, সেখান থেকে কিছু করা যায়। এটা আমি বলে দিলাম এই সুযোগে, যে এরকমের অনেকে ভাবছে যে এরকম আসবে, উকিল থাকলে বোধহয় আর কোনো সমস্যা হবে না। আপনার কাছে আবার আসবো আমরা এই বিষয়টি নিয়ে, কারণ যেহেতু একটা ফেডারেল কোর্ট, আমরা জানি একটা স্টেটে অনেকগুলো ফেডারেল কোর্ট থাকে, এবং এটাও জানি যে যে কোনো একটা ফেডারেল কোর্টে, যে কোনো স্টেটের যে কোনো একটা ফেডারেল কোর্ট যে আদেশ দেবে, সেটা সারা দেশের জন্যই প্রযোজ্য হয়ে যাবে, অ্যাপ্লিকেবল হয়ে যাবে, যদি না সেটা আবার সুপ্রিম কোর্টে সেটা বাতিল না হয়। তো সুতরাং এই বিষয়টি নিয়ে প্রশ্ন থাকবে। তবে একটা প্রশ্ন আমরা একটু ফেসবুক থেকে আগে নিয়ে টেলিফোনে যাব। এই প্রশ্নটি বেশ কয়েকবারই এর আগেও আসছে আমার কাছে মনে হয়, তারপরেও আমি একটু দিতে চাই প্রশ্নটি। শাহিন চৌধুরী তিনি বলছেন যে আমার ওয়াইফ, প্রশ্নটি বড় একটু, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার ওয়াইফ আমেরিকার মধ্যে অন্যজনকে বিয়ে করে ফেলেছে আমাকে ডিভোর্স না দিয়ে, তাই আমার ওয়াইফ এখন আর আমার অ্যাপ্রুভড I-130 কন্টিনিউ করতে চাচ্ছে না এবং DQ কন্টিনিউ করতে চাচ্ছে না। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি কি আমার অ্যাপ্রুভ I-130 হওয়ার মাধ্যমে কন্টিনিউ করতে পারবো, এবং আমি আমার সন্তানের অধিকার ফিরে পেতে চাই, এবং আমার ওয়াইফ যে ডিভোর্স না দিয়ে বিয়ে করেছে তার জন্য কি আমি আমার ওয়াইফের বিরুদ্ধে বাংলাদেশ থেকে অ্যাটর্নির মাধ্যমে আমেরিকায় মামলা করতে পারবো কি না? বলে রাখা ভালো, আমার ওয়াইফ কখনো USA গভর্নমেন্টের মধ্যে সরকারি চাকরি করেনি এবং কখনো USA মিলিটারিতে যোগদান করেনি। তাহলে আমি আমেরিকান বাইরে থেকে অ্যাটর্নির মাধ্যমে ভাওয়া অ্যাপ্লাই করতে পারবো, আর সেটা কি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে কি না? দ্য শর্ট আনসার হচ্ছে যে না। হ্যাঁ, এই হচ্ছে কথা। তো কিন্তু যেই কথাটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে উনি আরেক জায়গায় বিয়ে করেছে, তালাক না দিয়ে, আপনি যদি না জানেন যে আপনার নামে ডিভোর্স হচ্ছে, তার মানে যেটা হয়েছে, উনি তো প্রথমে ফাইল করলেন ডিভোর্সের জন্য, প্রথমে কোর্টে ফাইল করতে এবং ইট হ্যাজ টু গো থ্রু দ্য কোর্ট প্রসেস। ফাইল করার পরে আপনাকে ওই যেই যা যা ফাইল করলো ওটার মধ্যে ওই কোর্টের ইন্ডেক্স নাম্বার সহ, কবে ফাইল করলো ওইটা সহ আপনার হাতে হাতে আপনাকে ওই কাগজপত্র দিতে হবে। সেটা আপনি যেই জায়গায় থাকেন, মালদ্বীপ থাকেন, বাংলাদেশ থাকেন, আর আমেরিকাতেই থাকেন, এবং নিউ ইয়র্কে ফাইল করলো, ওইটা যেখানেই থাকেন,
এই হচ্ছে নিয়ম। যদি আপনি নোটিশ না পেয়ে থাকেন যে আপনার নামে ডিভোর্স হতে যাচ্ছে, মানে ফাইল করা হয়েছে কমপ্লেন, তারপর তো আরও আছে, তাইলে ওই ডিভোর্স হয় নাই। হ্যাঁ, ওইটা আপনার যদি এই যে সার্ভিস আছে যদি এটা করে থাকে, এটা ওই ওই মানে ডিভোর্সটাও ভয়েড হবেই, পরের বিয়েটাও ভয়েড হয়ে যাবে। এই হচ্ছে কথাটা। তো ওখান থেকে আপনার শুরু করা উচিত, যে এই হচ্ছে সিচুয়েশন। তো আর এটা বোঝা যাচ্ছে যে উনি দেশের বাইরে। হ্যাঁ, সে বাংলা, তার ওয়াইফ ইউএসএ তে, তার হাজবেন্ড বাংলাদেশে, বাচ্চাও ইউএসএ তে আছে, আর একটা বিয়ে করেছে, তাকে না জানি। ওনার ওখান থেকে শুরু করা উচিত। এবং তার দেখা যাচ্ছে I-130 অ্যাপ্রুভড আছে এবং ডিকিউ হয়ে গেছে। যাই আছে, মোট কথা হচ্ছে যে এখন তার ধরা উচিত ওইটা, যে তার যে সে না জানিয়ে যে এটা করেছে, হ্যাঁ, ওই জায়গায় এটা করা উচিত। এবং এটা যদিও আপনার হাতে হাতে দিতে এমন কোনো কথা নেই, আপনার সামনে ছুঁড়ে ফেলে গেলে হবে, কিন্তু ওই যে অ্যাফিডেভিট অফ সার্ভিসটা দিয়েছে ওইটা নিয়ে, মানে মোট কথা হচ্ছে অর্ডারটা শোকজ করে ওইটা যেই কোর্টে এই কাজটা হয়েছে যদি খবর পাওয়া যায়, যেটা খবর পেতে হবে আর কি, হ্যাঁ, ওখানে ওইটা মুভ করা উচিত আর কি। তো তাহলে সে কি মামলাটা কি আমেরিকায় করতে হবে তাকে? হ্যাঁ, এইখানে আবার কথা হচ্ছে আপনার স্ট্যান্ডিংটা, মোট কথা হচ্ছে আমি এখানে আর তথ্য না জেনে আমি বেশি কিছু বলতে পারছি না। আমি শুধু বলবো যে এটা তো নিশ্চয়ই উনি মানে একা কিছু করতে চাচ্ছেন কিনা আমি জানি না। হ্যাঁ, উনি নিজেটা নিজে করতেই পারেন যদি কিছু করার থাকে। মোট কথা ওনার কারোর সাথে এটা নিয়ে আলাপ করা উচিত, এবং এটা ওনার স্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে, জুরিসডিকশনের ব্যাপার আছে। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, এখানে অনেক ধরনের ইস্যুজ আছে, কিন্তু ওই যে যিনি ওইভাবে করে যদি উনি জানলেন না ওনার ডিভোর্স হয়ে গেছে, ওইখানে শুরুটাতেই ওই গলদের একটা ব্যাপার আছে। যাই হোক, তার মানে এটা উনি যদি করেন ওনার পক্ষে যেতে পারে। শাহিন চৌধুরী, আপনি আমার যদ্দূর মনে পড়ে আপনি পরশুদিন এই একই ধরনের একটু অন্য ভিন্ন ছিল বাট কাছাকাছি প্রশ্ন করেছিলেন। আশা করি আপনি আজকের অ্যাটর্নির কাছেও আপনি দ্বিতীয় মতটিও পেলেন। আপনি এখন চিন্তা করে দেখুন আপনি কি করবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রশিদ সায়েম বলছিলাম মিশিগান থেকে। জি জি, আমি অ্যাসাইলাম ক্লেম করে আমার ওয়ার্ক পারমিট আসছে এবং সোশ্যাল সিকিউরিটি আসছে। জি, এখন আমি যদি কোনো হাইয়ার স্টাডি করি তো সেইটা কি আমার কেসের ক্ষেত্রে কোনো হেল্প করবে কিনা, যদি দয়া করে একটু জানাতেন। অনেক ধন্যবাদ জনাব সায়েম আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। প্রথম কথা হচ্ছে আপনি পড়াশোনা করতেই পারেন, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে পড়াশোনা করছেন এটা আপনি স্ট্যাটুটরিলি যখন আপনি কোয়ালিফাই করবেন, আদারওয়াইজ অ্যাসাইলামের একটা বড় পার্ট থাকে ডিসক্রিপশন। সেখানে আপনি যেখানে পড়াশোনা করছেন সেটা ডেফিনেটলি অ্যাটলিস্ট নেগেটিভ তো হবে না, এটা বরং পজিটিভই হবে। হ্যাঁ, কিন্তু আপনি ওই অ্যাসাইলাম পাওয়ার জন্য পড়াশোনা করবেন ওটা না চিন্তা করে আপনার যেই পড়াশোনা করার ওটা আপনি করতে থাকেন। হ্যাঁ, এবং এটা আপনার জন্য ভালো হবে ভবিষ্যতের জন্য। কারণ হ্যাঁ করেছেন, এবং অ্যাসাইলাম কি জানি বলে অনেকেই অন্য কারণে অ্যাসাইলাম ফাইল করে। হ্যাঁ, আপনি যতই আপনি কাগজপত্র পান, মনে রাখবেন দিজ আর মিনস টুয়ার্ডস অ্যান এন্ড, ইটস নট অ্যান এন্ড ইন সেলফ। আপনার হয়তো একটা কাগজ হবে, দেশে যেতে পারবেন, বিদেশে যেতে পারবেন, ঘুরতে পারবেন, কিন্তু এই পর্যন্তই। আপনার যদি পড়াশোনা না থাকে তাহলে এই দেশে যে অনেক সুযোগ সুবিধা আছে, ভালো ভালো জব আছে, বিজনেস আছে, সেগুলো থেকে আপনি বঞ্চিত হবেন। সুতরাং আপনি মানে রাইট জিনিস করছেন, পড়াশোনার চিন্তা করছেন, ভালো খবর, কিন্তু এটা শুধুমাত্র অ্যাসাইলামের জন্য না, এমনি আপনি করতে থাকেন, ইন কোর্স অফ টাইম এটা আপনাকে হেল্প করবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডাক্তার সায়েম আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, রানা ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি লং থেকে বলছিলাম। হ্যাঁ জি, আপনি কি আপনার ফোনে কি ইয়েতে কথা বলছেন? একটু কানে নিয়ে কথা বলবেন সম্ভবত আপনি। হ্যাঁ, কানে নিয়ে কথা বলেন, ওই সাউন্ড দিয়ে কথা বলেন না। ওকে ওকে, এখন ভালো শুনছি। ওকে, আচ্ছা। আমার প্রথম কোশ্চেনটা ছিল, আমরা ইমিগ্রেন্ট বিষয়ে 3 জন গত মাসে ইউএসএ তে আসি।
জি আমি, আমার ভাই এবং মা, জি আমরা দুইজনে অলরেডি সোশ্যাল সিকিউরিটি পেয়েছি। জি। আমি আর এবং ভাই। জি কিন্তু আমার মা এখনো সোশ্যাল সিকিউরিটি কার্ড পায়নি। জি। মানে 22 দিনের মতো হয়ে গেছে। আর এটার জন্য কি অ্যাপ্লাই করতে হবে নাকি কিভাবে এটা পেতে পারি? আচ্ছা, আর দ্বিতীয় কোশ্চেনটা ছিল আমার ভাইয়ের জন্য। আমরা বাংলাদেশ থেকে জানছিলাম যে তো ও যেহেতু 16 বছর বয়সে সে আমেরিকায় আসতেছে, তো এজন্য ও নাকি সিটিজেন হতে পারবে। ওর ক্যাটাগরিটা ছিল ভিসা IR2, তো সেজন্য ও নাকি গ্রিন কার্ড পাওয়ার পর সিটিজেন হতে পারবে। তো এটার প্রসেসটা একটু জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ শুভ আপনার তার প্রশ্ন। বাবা মার একজন কি সিটিজেন? না, কেউ সিটিজেন না, আসছে কেবলমাত্র ওরা দুই ভাই, মা আসছে আর এক ভাই আসছে, এবং মার ভাইয়ের গ্রিন সোশ্যাল সিকিউরিটি কার্ড পেয়েছে, মায়েরটা পায়নি। কি করতে হবে? আর ভাইয়ের বয়স 16, IR2-তে এই করেছিল, সে গ্রিন কার্ড পেলে বাবা মার যদি একজন সিটিজেন হন তাহলে তার যা বয়স আছে হি ইজ সিটিজেন, পোস্ট অফিসে যাবে, পাসপোর্ট নিয়ে আসবে। আর মার জন্য সোশ্যাল সিকিউরিটি অফিসে যাবে, গিয়ে বলবে যে আমরা পেয়েছি, উনি পাননি, এবং ওইখানে গিয়ে আবার অ্যাপ্লাই করে দেবে, করে পেয়ে যাবে। এগুলো কথা। তো সেক্ষেত্রে ওনার মা বা বাবা যদি সিটিজেন না হন, সেক্ষেত্রে তো ওনার এই 16 বছরের ভাইয়ের তো আর সরাসরি সিটিজেন হওয়ার কোনো সুযোগ নেই। না। আশা করি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন জনাব শুভ আপনার প্রশ্নটা। যদি আপনার, যেহেতু আপনি বললেন আপনার কেবলমাত্র আসছেন, কয়েকদিন হলো আসছেন, এবং এসে দুইজন সোশ্যাল সিকিউরিটি কার্ড পেয়েছেন, মায়েরটা পাননি, তার মানে আপনার মা সিটিজেন নন। যদি আপনার বাবা সিটিজেন হয়ে থাকেন, তাহলে আপনার এই ভাইটি, যেটা 16 বছরের বা ভাইটি, সে অটোমেটিক্যালি সিটিজেন হয়ে গেছে, শুধু যা পাসপোর্টটা নিয়ে আসলেই হয়ে যাবে। কিন্তু যদি আপনার বাবা বা মা যদি সিটিজেন না হয়ে থাকেন, তাহলে এটি আপনার ভাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমরা আরও দর্শক আছেন, একটু বিরতিতে যেতে চাই। দর্শক একটু অপেক্ষা করুন, বিরতি থেকে এসে আপনাদের টেলিফোনগুলো নেব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জুরিস্ট, ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম যে আরও দর্শক আমাদের টেলিফোনে আছেন, একটু ফোনটা নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সোহাগ মুস্তাকিন, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি আমি 2023-এর 26শে জুন বর্ডার ক্রস করে আমেরিকাতে ঢুকছি। জি ঢোকার পরে আমাকে ডিটেইন করা হয়। আমি ডিটেনশনে 1 বছর ছিলাম। তা আমার মামলাটা ওরা ডিনাই করে দেয়। ডিনাই করে দেওয়ার পরে আমি আপিল করার পরে জজ আবার আমাকে উইথহোল্ডিং এ ছাড়ছে আর কি। জি তো এখন আমার আগস্ট মাসের 5 তারিখে একটা আইস ডেট আছে। এখন আমি ওইখানে গেলে আমার কোনো সমস্যা হবে কিনা? আমার কাছে ওয়ার্ক পারমিট, সোশ্যাল সিকিউরিটি কার্ড সবকিছু আছে। কোথায় এখন গেলে? আমার করণীয় কি? আইসের কাছে গেলে তাই তো আগস্টের হ্যাঁ, 15 আইসের তারিখে কাছে গেলে আর আমার withholding আইস আপনাকে দেখা করতে বলেছে? হ্যাঁ, আমার উইথহোল্ডিং আছে। উইথহোল্ডিং এ গ্রান্টেড হওয়ার পর আমাকে ছাড়ছে। আপনি একটু লাইনে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে। না, কোনো সমস্যা নাই। আপনার কাগজপত্রগুলো নিয়ে যাবেন, যাদের যে অর্ডারটা সেটা নিয়ে যাবেন, আপনার আইডি নিয়ে যাবেন, দ্যাটস ইট। তবে আমার মনে হয় যে সাথে একজন অ্যাটর্নি নেওয়া ভালো। না, কারণ আমি আজকেই যে অবস্থা হয়েছে যে ফেডারেল প্লাজায় 26 তারিখে, মানে এই আজকের ঘটনাই আমি জানি যে সেখানে ওই মানে এর থেকে যখন আসছে বিচারকদের কাছ থেকে নিচে নামার সাথে সাথে ধরে নিয়ে গেছে। পয়সা দিতে হবে ভাই, তো দেবে, তা না হলে তো জীবন তো, যদি তাকে পাঠিয়ে দেয়, সে এত কষ্ট করে এত স্বপ্ন আশা লক্ষ্য নিয়ে এসছে দেশে, সেখানে যদি তাকে একটা উকিল মুক্তারের পয়সার জন্য, সামান্য পয়সার জন্য যদি এত বড় একটা ক্ষতি হয়ে যায়, তো সেটাই আপনি পরামর্শ দিন তাকে। আচ্ছা, না ওইটা আমি বলবো না, এটা ওনারটা নিজের বুঝ, পাগলও বুঝে, ঠিক আছে। আচ্ছা, আপনি না বললেন, আমি বলবো। আপনাকে যেহেতু আগস্টের 15 তারিখে ডেকেছে, আপনাকে অবশ্যই যেতে হবে, কোনোভাবে এটা মিস করা যাবে না। কারণ তাকে কেন ডেকে পারেন? হ্যাঁ, তো যেহেতু
ডেকে পাঠাইছে, আপনাকে যেতেই হবে, তা না গেলে এমনি অটোমেটিক্যালি আপনি ডিপোর্টেশন অর্ডারে পড়ে যাবেন। তবে সেক্ষেত্রে আপনার জন্য একটি সাজেশন দিব, সেটি হচ্ছে যে আপনি একজন অ্যাটর্নিকে সাথে করে নিয়ে যাবেন। অ্যাটর্নির সাথে নিয়ে গেলে আইএস বা অন্যান্য যারা আছেন, এনফোর্সমেন্ট এজেন্ট যারা থাকেন, তারা আপনাকে খুব একটা বেশি সমস্যায় ফেলে না, কারণ একজন অ্যাটর্নি অনেক বড় শক্তি এক্ষেত্রে। তো আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। তো আমরা যে প্রশ্নটি আর প্রশ্ন আমাদের এসছে কিনা একটু দেখিনি। হাজি মোহাম্মদ মামুন তিনি একটি প্রশ্ন করেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আমি জানুয়ারি 2024 ইউ ভিসার জন্য আবেদন করেছি, কত বছর লাগতে পারে ভিসা পেতে জানাবেন প্লিজ। আপনি রাখবেন না প্লিজ, কত বছর লাগতে পারে যেহেতু না, বিকজ আমি জানি না হ্যাঁ, কতদিন লাগতে পারে। এটা স্বাভাবিকভাবে যে সাধারণত কত লাখ লাগে এরকম একটু আমরা বলতে পারি। আমি আসলেই জানি না। আচ্ছা, আমি যেটা চাই সেটা হচ্ছে অল ইউ হ্যাভ টু ডু এই ফোনটার মধ্যে। হ্যাঁ, কারণ এই অনুষ্ঠান তো শুধু উনি দেখতেছেন, আরো জনের দেখতেছেন, হাজার হাজার মানুষ। আমাদের যেটা দরকার যে TVN 24 কর্তৃপক্ষের পক্ষ থেকে মানুষকে কিছু ইনফরমেশন দেওয়া। আপনি এখানে uscis.gov ওখানে যান, গেলে আপনি তারপরে ওই একটু স্ক্রল করে অল্প একটু নিচে গেলেই প্রসেসিং টাইম, ওটা দেখে আপনি 2-3টা প্রশ্নের উত্তর দেবেন। যেমন ইউ ভিসা I-918, ওই এটা মানে একটা সিলেক্ট করবেন। 2, তারপরে আরেকটা প্রশ্ন আছে, আরেকটু ভাগ আছে যে আরও ডিটেল বলতে হবে, এটা এখানে আর কোনো ব্যাপার নাই, ইউ ভিসাই। তারপরে কোনখানে এটা পেন্ডিং আছে, উনি তো ফাইল করেছেন, উনি একটা রিসিট নোটিশ পেয়েছেন, ওটার সবচেয়ে নিচে বাম দিকে একটা অ্যাড্রেস আছে যেটা এখানে পেন্ডিং। তো ওই সার্ভিস সেন্টার ওইটা ঠিক করলেন, করার পরে আপনি এন্টার দিবেন, এখানে বেরিয়ে যাবে এই মুহূর্তে কতদিন লাগতেছে। এবং এইটা অন্যান্য পিটিশনের ক্ষেত্রে প্রযোজ্য, I-130 whatever it is। সুতরাং আমি কেন এই স্পেসিফিক এটার জন্য খুঁজে ওনাকে, আমি বলতে চাচ্ছি যে কোনো কেউ যে কোনো সময় এটা গেলে পেয়ে যায়। আপনারা ওইটা করেন, কারণ আজকে আমি যেটা গতকালের জানি সেটা হয়তো আজকে চেঞ্জ হয়েছে এবং এটা হচ্ছে রেগুলার, বারে কবে এই হচ্ছে ঘটনাটা। তবে গত বছর করেছেন, এখনো এটা সময় হয়নি, সেটা আমি অন্তত বলতে পারি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মোহাম্মদ মামুন। আসলে আপনারা খুব বিনয়ের সাথেই বলতে চাই যে আমরা ওই হাইপোথেটিক্যালি বা বায়বীয়ভাবে কিছু বলতে চাই না, যে সেটা হয়তো মনে করলে বলতে পারেন যে TVN 24 বলেছে সুতরাং এটা বাস্তব, এটাই সত্যি। সুতরাং আসলে দিন কাল ক্ষণ যেভাবে চলছে, ইমিগ্রেশনের যে অস্থিরতা চলছে, সেখানে যে জিনিস 1 মাস লাগার কথা বা 1 বছর লাগার কথা সেটা কিন্তু 10 বছরও হচ্ছে না। সুতরাং এই কারণেই আমরা বলতে চাই না যে কতদিন লাগতে পারে। তবে যে পরামর্শ দিলেন আজকের অতিথি অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনি যদি সেখানে যান, তাহলে ওই ওয়েবসাইটে যদি যান তাহলে নিশ্চয়ই আপনার বিষয়টা জানতে পারবেন। সোহাগ আদর তিনি বলছেন যে আমাকে আইএস ডাকছে বলতে আমি যখন বের হয়েছি তখন ওরা আমাকে একটা ডেট দিয়েছিল গত বছর আগস্টে, আমি তখনও দেখা করেছি, পরবর্তীতে আমার 1 বছর পর আরেকটা ডেট দিয়েছে, বলছে যে এই বছর আবার যে দেখা করার জন্য কি করব, এটাই বোধহয় কি এটাই প্রশ্ন। ও আপনাকে দেখা করতেই হবে। হ্যাঁ, বর্তমান পরিস্থিতি আমার উইথহোল্ডিং গ্রান্টেড এটা বলছে। আচ্ছা, যে প্রশ্নটা উনি ওখানে করলেন মনে হয় সোহাগ আদর উনি করেছেন। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। ওটা ওনার কোনো প্রবলেম হওয়ার কথা না, কোনো প্রবলেম নেই আপনার সোহাগ আদর। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতেও সময় নেই, যদিও একটু জাস্ট সংক্ষেপে 30 সেকেন্ডে বলবেন যে প্রশ্নটি আপনাকে রেখেছিলাম যে ফেডারেল কোর্টগুলো, বিভিন্ন স্টেটের যে ফেডারেল কোর্ট আছে, তারা যে একটা আদেশ দেয় সেটা সারা আমেরিকার জন্যই প্রযোজ্য হয়। পরবর্তীতে এই আদেশ বাতিল হওয়ার সম্ভাবনা কি সুপ্রিম কোর্ট ছাড়া আর কোনো বা না? এটা ঠিক যে ডিস্ট্রিক্ট কোর্টের উপরে আরো 11টা US কোর্ট অফ আপিলস ফর ভেরিয়াস সার্কিটস, 11টা এরকম কোর্ট আছে। আচ্ছা, তো তারপরে গিয়ে সুপ্রিম কোর্ট, কিন্তু অনেক সময় জনগুরুত্বপূর্ণ বিষয় সরাসরি নিয়ে কোর্টে যাওয়ার চেষ্টা করা যেতে পারে যদি ওরা অ্যালাউ করে। সাইড বলে একটা কথা আছে, মোট কথা হলো ওরা অ্যালাউ করতে হবে। তো যাই হোক, সাধারণত প্রেসিডেন্ট পাঠালে তারা এটা কেয়ার করে। তো ঘটনাটা হচ্ছে, আপনি একটা মানুষ যদি ডিপোর্টেশন প্রসিডিংসে থাকে বা পড়ার মতো একটা অবস্থা হয়, ডিপোর্টেশন হওয়ার মতো একটা অবস্থা হয়, তখন তার একটা ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউর একটা ব্যাপার আছে বা অ্যাসাইলাম ইন্টারভিউর একটা ব্যাপার আছে। তারপরে ওখানে যদি না হয় তার রিলিফটা, সেখানে
ওখানে কোর্টে পাঠিয়ে দেওয়ার একটা ব্যাপার আছে, ইমিগ্রেশন কোর্ট আছে, EOIR এক্সিকিউটিভ অফিস ফর ইমিগ্রেশন রিভিউর আন্ডারে ইমিগ্রেশন কোর্ট আছে, আর হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ আপিলস BIA বোর্ড অফ ইমিগ্রেশন আপিলস আছে। এই প্রসেসগুলা প্রথমে কোর্ট, তারপরে BIA, এগুলা সম্পূর্ণ শেষ করতে হয়। ওটারও পরে BIAও ডিসমিস করে দিলে উইদিন 30 ডেজ আপনি ওই যে 11টা সার্কিট কোর্ট, ডিপেন্ডিং অন কোথায় হিয়ারিংটা হয়েছিল ওই অনুযায়ী আপনি পিটিশন ফর রিভিউ ফেডারেল আপিল করতে পারেন। তো এই যে বিভিন্ন প্রসেসগুলো আছে এবং এগুলোর সাথে মোশন ফর স্টে অফ রিমুভাল করতে পারেন, এবং ক্ষেত্র বিশেষে সুপ্রিম কোর্টে যদি পারমিশন দেয় আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। এই প্রসেসগুলো শেষ না করে একটা মানুষকে ধরে পাঠিয়ে দিবেন, তার যদি ভয় থাকে, এটা ডিউ প্রসেস অ্যালাউ করে না, এবং সেটা US কনস্টিটিউশন অনুযায়ী, এটা কারো ব্যক্তিগত দয়া এটা না। এবং এইটার জন্যই আমেরিকা ইজ আমেরিকা, ইজ দ্য বিউটি অফ আমেরিকা ইজ দেয়ার, যে আইনের শাসন যেটা তারা চাচ্ছে, আইনের শাসন গিভ ইট টু দ্যাম। তারপরে যদি কেউ ফ্রড করে, কেউ মিথ্যা কথা বলে, সেটা ধরা পড়ে, ফ্রিভিলাস অ্যাপ্লিকেশন করে, সেগুলোর জন্য বিভিন্ন মেজার্স আছে। হ্যাঁ, কিন্তু আপনাকে এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। তো তার মানে এটা আজকে যেটা আমরা বললাম যে আপনি ডিউ প্রসেসের কথা বললেন, এবং এর প্রেক্ষিতে যে যথাযথ প্রক্রিয়া যেটা আমরা বললাম, ডিউ প্রসেস ছাড়া কাউকে ডিপোর্ট করা যাবে না। হয়তো আমরা যেটা মনে করছি, আপনি বললেন প্রেসিডেন্ট চাইলে সেটা সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারে এবং সুপ্রিম কোর্ট সেটা অ্যালাউ করে সাধারণত প্রেসিডেন্ট পাঠালে। তবে একটা ধাক্কা তো খেলো, এটাই হচ্ছে আমাদের জন্য ধাক্কাটা। এগুলো অলরেডি লিটিগেটেড হয়ে এটা খুব একটা দূর যাবে না, বিকজ ইভেন সুপ্রিম কোর্ট ওইটার অন্য আরেকটা কেসে এরকম রায় দিয়েছে যে এরকম পাঠিয়ে দিলে তাদেরকে আবার ব্যাক করাতে বলেছে। এবং এই প্রথম হয়তো ধাক্কা খেয়ে খেয়ে একটু শিখতেছে। সেটার নাম একটু ঘটনা বলি। আজকের একটা ঘটনা, এই প্রথম যেটা হয়েছে যে অনেকে তো পাঠিয়ে দিয়েছে, তার মধ্যে একজন ওই মেক্সিকোতে পাঠিয়ে দিয়েছিল, তাকে ফিরিয়ে এনেছে, সেটাই হলো আসল কথা। সুতরাং যেটাই হোক না কেন, প্রেসিডেন্ট ট্রাম্প যতটাই যেভাবেই বলুক না কেন যে আমাদেরকে বের করে দেবে, বা অবৈধ অভিবাসী হিসেবে বা গ্রিন কার্ড হোল্ডার বা অন্যান্য আছে তাদেরকেও, সাধু মানুষ ভালো মানুষ তাদেরকেও বের করে দিয়েছে। সুতরাং এটা খুব একটা সহজ ব্যাপার হবে না, কারণ এদেশের আইন অনেক শক্ত, আইনের শাসন এখানে অনেক বেশি পোক্ত। মীর মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ TVN 24 কর্তৃপক্ষকে। সবার জন্য আগাম ঈদ মোবারক রইল। আপনাকেও আবারও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমেরিকার ভ্রমণ নিষেধাজ্ঞায় যে 12টি দেশ আছে এবং 7টি দেশ আংশিকভাবে আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিউ প্রসেস ছাড়া কাউকে ডিপোর্ট করা যাবে না, ফেডারেল কোর্টের এই আদেশটি, এটি অন্তত যারা এই যে ডিপোর্টেশনের ভয়ে যারা আছে তাদেরকে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই আগাম অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।